জিডিপি বা মোট দেশজ উৎপাদন নিয়ে অনেকেরই একটা মোহ আছে। এই মোহ অবশ্য ক্ষমতাসীন রাজনীতিকদের মধ্যে বেশি, কেননা জিডিপি বেড়েছে এটা বলার মধ্যে এক ধরনের রাজনৈতিক লাভের গন্ধ থাকে। জিডিপি প্রবৃদ্ধির উদাহরণ দিয়ে রাজনীতিবিদরা বলেন যে আমরা ভালো আছি, কিন্তু আসলেই কি জিডিপি বলতে পারে আমরা কেমন আছি? ধরুন, কোনো বন কেটে কাঠ বিক্রি করা হলে জিডিপিতে তা আয় হিসেবে যুক্ত হয়, কিন্তু এর ফলে পরিবেশের যে ক্ষতি তা জিডিপিতে ধরা পড়ে না। আবার কোভিড, ডেঙ্গু বা হামের চিকিৎসার জন্য যত অর্থ ব্যয় হচ্ছে তা জিডিপির হিসাবে ঢুকবে, কিন্তু এতে কি প্রমাণ হয় যে আমরা ভালো আছি? আবার কোনো কর্তৃত্ববাদী সরকারের সময়ও জিডিপি বাড়তে পারে, যদিও সেই আয় ও সম্পদের বড় অংশ অল্প কয়েকজনের হাতে জমা হতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝব একটি দেশ সত্যি এগোচ্ছে কিনা? এই প্রশ্নের উত্তর জিডিপি দিতে পারছে না, কারণ জিডিপি একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের আকার মাপে, মানুষের সামগ্রিক ভালো থাকা নয়। তাহলে একটি দেশের প্রকৃত অগ্রগতি মাপা হয় কিভাবে? প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতিতে আজকের বিষয়, দেশের আয় বাড়ছে, কিন্তু আপনি কি ভালো আছেন? রবার্ট এফ কেনেডি ছিলেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছোট ভাই। 1968 সালে তিনি বিখ্যাত একটি বক্তৃতা দিয়েছিলেন যা ইতিহাসে স্থান করে নিয়েছে। তিনি বলেছিলেন, আমাদের মোট জাতীয় উৎপাদনের হিসাবে বায়ু দূষণ, সিগারেটের বিজ্ঞাপন এবং সড়ক দুর্ঘটনায় আহত মানুষকে নিতে যাওয়া অ্যাম্বুলেন্সের খরচও যোগ হয়। দরজার নিরাপদ রাখার তালা এবং সেই তালা ভাঙা অপরাধীদের রাখার কারাগার নির্মাণ খরচও এতে থাকে। রেডউড বন কেটে ফেলা কিংবা অপরিকল্পিত নগরায়নে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হলেও তা জিএনপিতে যোগ হয়। নাপাম বোমা, পারমাণবিক অস্ত্র এবং শহরের দাঙ্গা দমনে পুলিশের সাঁজোয়া যান কেনার খরচও এর অংশ। বন্দুক, ছুরি এবং শিশুদের সামনে সহিংসতা তুলে ধরা টেলিভিশনের অনুষ্ঠান থেকেও জিএনপি বাড়ে। কিন্তু জিএনপি আমাদের শিশুদের স্বাস্থ্য, তাদের শিক্ষার মান কিংবা খেলাধুলার আনন্দ মাপে না। এটি আমাদের কবিতার সৌন্দর্য, দাম্পত্য সম্পর্কের শক্তি, মানুষের বুদ্ধিদীপ্ত আলোচনা বা সরকারি কর্মকর্তাদের সততার হিসাব রাখে না। আমাদের প্রজ্ঞা, সাহস, জ্ঞান, সহমর্মিতা কিংবা দেশের প্রতি ভালোবাসাও এতে ধরা পড়ে না। আসলে কয়েক দশক ধরেই কিন্তু অর্থনীতিবিদরা জিডিপির সীমাবদ্ধতা কাটাতে এবং ভালো থাকা মাপার আরও পূর্ণাঙ্গ ব্যবস্থা তৈরির চেষ্টা করছেন। যেমন ভুটান 1970-এর দশকে মানুষের সুখ, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন ও পরিবেশ বিবেচনায় নিয়ে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ধারণা চালু করে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি 1990 সালে স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মানের ভিত্তিতে মানব উন্নয়ন সূচক প্রকাশ শুরু করে। 2009 সালে স্টিগলিচ, অমর্ত্য সেন, ফিতোসি কমিশন আয়, বৈষম্য, জীবনমান ও পরিবেশের সূচক একসঙ্গে ব্যবহারের সুপারিশ করেছিল। ওইসিডি 2011 সালে কাজ, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, পরিবেশ ও জীবন সন্তুষ্টি নিয়ে বেটার লাইফ ইন্ডেক্স চালু করে। তবে কোনো কিছুই জিডিপির মতো গ্রহণযোগ্যতা পায়নি। এই বাস্তবতায় 2024 সালে জাতিসংঘের সদস্য দেশগুলো প্যাক্ট ফর দ্য ফিউচার গ্রহণ করে। বৈশ্বিক সংকট মোকাবেলায় তৈরি এই যৌথ কর্মপরিকল্পনায় 58টি করণীয় রয়েছে। এর 53 নম্বর করণীয়তে জিডিপির পরিপূরক অগ্রগতি সূচক তৈরির কথা বলা হয়। এর ভিত্তিতে জাতিসংঘের মহাসচিব 2025 সালের মে মাসে একটি স্বাধীন উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল গঠন করেন। বিশেষজ্ঞ দলটি 2026 সালের 7 মে কাউন্টিং হোয়াট কাউন্টস, এ কম্পাস অফ প্রোগ্রেস ফর পিপল অ্যান্ড প্ল্যানেট নামের একটি প্রতিবেদন প্রকাশ করে। বিশেষজ্ঞ দলের কো-চেয়ার ছিলেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশিক বসু এবং মেক্সিকোর গবেষণা প্রতিষ্ঠান এল কলেজিও দে মেক্সিকোর অধ্যাপক নোরা লুস্টেক। দলের সদস্যদের মধ্যে ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ
জোসেফ স্টিগলিস, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক নায়লা কবির, বিশ্বব্যাংকের প্রধান পরিসংখ্যানবিদ হাইসান ফু সহ আরও অনেক বিশেষজ্ঞ। প্রতিবেদনটি জিডিপি বাদ দেওয়ার কথা বলেনি, বরং বলেছে উৎপাদন, আয় ও অর্থনীতির গতি বুঝতে জিডিপির প্রয়োজন। তবে একটি দেশের সামগ্রিক অগ্রগতি জানতে শুধু অর্থনীতি কত বড় হয়েছে তা দেখলে চলবে না। মানুষের জীবন কতটা ভালো হলো, সুযোগ ও সম্পদ কীভাবে বণ্টিত হলো, অধিকার ও পরিবেশ কতটা সুরক্ষিত থাকলো এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য কতটা সম্পদ রইল সেগুলোও দেখতে হবে। আর ভবিষ্যতে এই ভালো থাকা ধরে রাখতে উৎপাদিত মানবিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক ও প্রাকৃতিক এই 4 ধরনের মূলধন বা সম্পদ সংরক্ষণ করতে হবে। পুরো কাঠামোর ভিত্তি হিসাবে রাখা হয়েছে শান্তি, মানবাধিকার ও পৃথিবীর প্রতি সম্মান। জাতিসংঘের এই প্রস্তাবে 31টি সূচকের কথা বলা আছে, আর এই সূচক 4টি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে দেখা হবে একটি দেশের শান্তি, মানবাধিকার ও পরিবেশ সুরক্ষিত কি না। দ্বিতীয় অংশে মানুষের বর্তমান জীবন কেমন। তৃতীয় অংশে উন্নয়নের সুযোগ ও সুফল সবার মধ্যে ন্যায্যভাবে বণ্টিত হয়েছে কিনা। এবং চতুর্থ অংশে ভবিষ্যতের ভালো থাকার জন্য প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা টিকে আছে কিনা। তাহলে আমরা একটা একটা করে দেখি কোন কোন সূচকের কথা বলা হয়েছে। শুরুতেই অগ্রগতির যে মৌলিক ভিত্তি, এই অংশে 5টি সূচক রয়েছে। এগুলো নিয়ে একটি দেশের শান্তি, মানবাধিকার ও প্রকৃতি সুরক্ষার অবস্থা বোঝা যাবে। 1. প্রতি 1 লাখ মানুষের মধ্যে সংঘাতের কারণে কতজনের মৃত্যু হয়েছে। 2. গত 12 মাসে কত মানুষ বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছেন। 3. গত 12 মাসে কত নারী বর্তমান বা সাবেক জীবনসঙ্গীর শারীরিক অথবা যৌন সহিংসতার শিকার হয়েছেন। 4. একটি দেশ মোট এবং মাথাপিছু কত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করেছে। 5. দেশের জীববৈচিত্র্য বা উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বৈচিত্র্য কতটা অক্ষুণ্ণ আছে। প্রতিবেদনে বলা হয়েছে গুম, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো বিষয় শুধু সংখ্যা দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয়। তাই সংখ্যার পাশাপাশি স্বাধীন পর্যবেক্ষণ এবং মানবাধিকার রক্ষার জন্য কার্যকর আইন ও প্রতিষ্ঠান আছে কিনা সেটিও দেখতে হবে। এই অংশে 14টি সূচক দিয়ে মানুষের আয়, কাজ, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, সামাজিক সম্পর্ক, জীবন সন্তুষ্টি, সরকারি সেবা এবং পরিবেশের বর্তমান অবস্থা দেখা হবে। যেমন 6. একটি পরিবারের সব প্রয়োজনীয় কর ও খরচের পর মাথাপিছু কত আয় ব্যয় করার জন্য থাকে। 7. কত মানুষ বেকার, প্রয়োজনের চেয়ে কম সময়ে কাজ করছেন অথবা কাজ করতে চাইলেও শ্রমবাজারের বাইরে আছেন। 8. রান্না করা, ঘর পরিষ্কার এবং শিশু, অসুস্থ ও বয়স্ক মানুষের পরিচর্যার মতো বিনা মজুরির কাজে মানুষ কত সময় ব্যয় করেন। 9. জন্মের পর একজন মানুষ গড়ে কত বছর সুস্থভাবে বেঁচে থাকার আশা করতে পারেন। 10. কত শিশু স্বাভাবিকের চেয়ে কম ওজন নিয়ে জন্মায়। 11. কত শিশু ও তরুণ পড়া এবং গণিতে প্রয়োজনীয় ন্যূনতম দক্ষতা অর্জন করতে পারে। 12. কত তরুণ ও প্রাপ্তবয়স্ক কম্পিউটার, ইন্টারনেট ও অন্যান্য তথ্য প্রযুক্তি ব্যবহারে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছেন। 13. প্রতি 1 লাখ মানুষের মধ্যে কতজন হত্যা শিকার হন। 14. কত মানুষ রাতে নিজের এলাকার মধ্যে হাঁটতে নিরাপদ বোধ করেন। 15. মানুষ নিজের জীবন নিয়ে কতটা সন্তুষ্ট। 16. আগের দিন কত মানুষ দীর্ঘ সময় একাকিত্ব অনুভব করেছেন। 17. সর্বশেষ সরকারি সেবা নেওয়ার পর কত মানুষ সেই সেবায় সন্তুষ্ট ছিলেন। 18. শহরের বাতাসে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণার বার্ষিক গড় পরিমাণ কত। 19. কত মানুষ এমন উৎসের পানি ব্যবহার করেন যেখান থেকে নিরাপদভাবে পানি সংগ্রহ ও সরবরাহ করা যায়। এরপরের অংশ ন্যায্যতা ও অন্তর্ভুক্তি। এই অংশের 6টি সূচক দিয়ে আয়,
সম্পদ ও সুযোগের বন্টন কতটা ন্যায্য এবং বিভিন্ন জনগোষ্ঠী উন্নয়নের সুবিধা পাচ্ছে কিনা তা দেখা হবে। যেমন 20 নম্বর সূচকটি হচ্ছে দেশের মোট সম্পদের কত অংশ সবচেয়ে ধনী 1% মানুষের হাতে রয়েছে। 21 মানুষের মধ্যে আয় কতটা সমান বা অসমভাবে বণ্টিত। 22 দেশের সামগ্রিক আয় বাড়ার সঙ্গে দারিদ্র্য সীমার নিচে কত মানুষ বসবাস করেন। 23 পুরুষেরা ঘন্টায় গড়ে যে আয় করেন তার তুলনায় নারীরা ঘন্টায় গড়ে কত আয় করেন। 24 গ্রামের কত মানুষ সারা বছর চলাচল করা যায় এমন সড়কের 2 কিলোমিটারের মধ্যে বসবাস করেন। 25 আয় ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার প্রয়োজনীয় সুবিধা থেকে একসঙ্গে বঞ্চিত মানুষের হার কত। এরপরেই রয়েছে স্থায়িত্ব ও অভিঘাত মোকাবেলার সক্ষমতা। এই অংশের 6টি সূচক দিয়ে দেখা হবে ভবিষ্যৎ প্রজন্মের ভালো থাকার জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক, মানবিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক ও প্রাকৃতিক সম্পদ একটি দেশে বাড়ছে নাকি কমছে। একই সঙ্গে সংকট ও দুর্যোগ মোকাবেলার সক্ষমতাও বোঝা হবে। সূচকগুলো হচ্ছে 26 কারখানা, যন্ত্রপাতি, সড়ক, সেতু ও ভবনের মতো মানুষের তৈরি সম্পদ থেকে ক্ষয় বাদ দেওয়ার পর প্রকৃত মজুদ কত। 27 কত তরুণ পড়াশোনা, চাকরি বা কোনো ধরনের প্রশিক্ষণ কোনোটির সঙ্গেই যুক্ত নেই। 28 অকাল মৃত্যুর কারণে মানুষের সম্ভাব্য আয়ুষ্কালের মোট কত বছর হারিয়ে যাচ্ছে। 29 কত মানুষ মনে করেন সমাজের অধিকাংশ মানুষকে বিশ্বাস করা যায়। 30 কত মানুষ সরকারি প্রশাসনের উপর আস্থা রাখেন। সর্বশেষ অর্থাৎ 31 নম্বর সূচকটি হচ্ছে একটি দেশের জমি, পানি, মাটি, বন, খনিজ ও অন্যান্য ভূগর্ভস্থ সম্পদ এবং বাস্তুতন্ত্রের পরিমাণ ও অবস্থার হিসাব আছে কি না এবং সময়ের সঙ্গে এসব প্রাকৃতিক সম্পদ বাড়ছে না কমছে। বিভিন্ন দেশ ভালো থাকা ও অগ্রগতির মাপার সূচককে নীতি নির্ধারণে যুক্ত করেছে। নেদারল্যান্ডসে ভালো থাকার বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়। নিউজিল্যান্ড কল্যাণভিত্তিক বাজেট করেছে এবং আয়ারল্যান্ড জাতীয় ভালো থাকার কাঠামোকে বাজেট প্রক্রিয়ায় ব্যবহার করছে। ইতালিতে বাজেটের সম্ভাব্য প্রভাব মূল্যায়নে সমতাভিত্তিক ও টেকসই ভালো থাকার সূচক ব্যবহৃত হয়। যুক্তরাজ্য জাতীয় ভালো থাকার তথ্য নিয়মিত প্রকাশ করে। ভুটানে মোট জাতীয় সুখ, ইকুয়েডরে বুয়েন ভিভির এবং কানাডায় কোয়ালিটি অফ লাইফ ফ্রেমওয়ার্ক রয়েছে। বিশেষজ্ঞ কমিটি সব দেশকে 2027 সালের মধ্যে নিজেদের অগ্রগতি মাপার উদ্যোগ নিতে বলেছে। প্রতিটি দেশ প্রয়োজন অনুযায়ী ড্যাশবোর্ড সাজিয়ে তা সরকারি পরিকল্পনা, বাজেট, প্রকল্প মূল্যায়ন ও জবাবদিহিতে ব্যবহার করবে। জাতিসংঘকে 2027 সাল থেকে সব দেশের অগ্রগতি নিয়ে বার্ষিক বৈশ্বিক প্রতিবেদন প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ঋণ, সহজ শর্তের অর্থায়ন ও ঋণ টেকসই হওয়ার বিশ্লেষণেও জিডিপির পাশাপাশি মানুষের ভালো থাকা, বৈষম্য, অধিকার ও পরিবেশ বিবেচনার কথা বলা হয়েছে। আরও প্রস্তাব হচ্ছে নাগরিক সমাজ ও গবেষকরা মানবাধিকার, সুশাসন, বৈষম্য ও পরিবেশ নিয়ে স্বাধীন বিশ্লেষণ করবেন। গণমাধ্যমও দেশের অগ্রগতি সংবাদে শুধু জিডিপি নয়, মানুষের জীবন, বৈষম্য, অধিকার ও পরিবেশের সূচক তুলে ধরবে। জিডিপির বাইরে অগ্রগতি মাপার প্রয়োজনীয়তার সঙ্গে একমত হলেও জাতিসংঘের প্রস্তাবিত পদ্ধতি নিয়ে একদল অর্থনীতিবিদ আপত্তি তুলেছেন। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগেই 2026 সালের 30 মার্চ তারা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে একটি বিকল্প প্রস্তাব দেন। প্রস্তাবে যারা স্বাক্ষর করেছিলেন তাদের মধ্যে আছেন স্যার পার্থ দাশগুপ্ত, ডায়ান কয়েল, রিক ভ্যান ডার প্লক, লিন্ডা বিলমেস সহ অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তাদের মতে মানবাধিকার, শান্তি, পরিবেশ, বৈষম্য, স্বাস্থ্য ও জীবন সন্তুষ্টি সহ অনেক বিষয়কে একসঙ্গে প্রধান সূচক করলে দেশের অগ্রগতির মূল দিকটি বোঝা কঠিন হবে। এসব তথ্য সংগ্রহ করা প্রয়োজন, তবে সব কটিকে জাতীয় অগ্রগতির প্রধান মাপকাঠি করা ঠিক নয়। জিডিপি সীমিত হলেও এটি সংক্ষিপ্ত, পরিষ্কার এবং দেশগুলোর মধ্যে তুলনাযোগ্য।
নতুন ব্যবস্থাও সহজ না হলে নীতি নির্ধারকদের মনোযোগ পাবে না। সমালোচকেরা 31টি সূচকের পরিবর্তে 10টি থেকে 20টি প্রধান সূচক রাখার প্রস্তাব দিয়েছেন। তাঁদের মতে অগ্রগতি মাপার কেন্দ্রে থাকবে একটি দেশের মোট সম্পদ। এর মধ্যে বন, পানি ও খনিজের মতো প্রাকৃতিক সম্পদ, মানুষের শিক্ষা, দক্ষতা ও স্বাস্থ্য, কলকারখানা, সড়ক ও যন্ত্রপাতি, আর্থিক সম্পদ এবং সামাজিক ও সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা অন্তর্ভুক্ত হবে। মাথাপিছু মোট সম্পদ বাড়লে উন্নয়ন টেকসই এবং কমলে ভবিষ্যতের সম্পদ নষ্ট হচ্ছে বলে বোঝা যাবে। জিডিপির বড় শক্তি হলো এটি একটি সহজ ও সর্বজনবোধ্য সংখ্যা। নতুন কোনো ড্যাশবোর্ড বা সূচককে সেই গ্রহণযোগ্যতা অর্জন করতে হলে প্রতিটি দেশের সম্মতি প্রয়োজন। বিশেষজ্ঞ দলের কোচেয়ার কৌশিক বসুর আশঙ্কা, যে সূচকে কোনো দেশকে খারাপ দেখাবে সেই দেশ হয়তো সেটি ব্যবহার করতে চাইবে না। তার মতে সব দেশ স্বেচ্ছায় নতুন ব্যবস্থা গ্রহণ করবে এমন আশা করা কঠিন, কারণ নতুন ব্যবস্থা চালু হলে কোনো দেশ ভালো অবস্থানে যাবে, আবার কোনো দেশের অবস্থান খারাপ হবে। এজন্য এটি বাস্তবায়নে জাতিসংঘের সক্রিয় ভূমিকা প্রয়োজন। শেষ কথা হচ্ছে, জিডিপি অর্থনীতির আকার বলে, কিন্তু মানুষের জীবনের পুরো গল্প বলে না। তাই আসল প্রশ্ন বাংলাদেশের জিডিপি কত বড় সেটি নয়, এই উন্নয়নে সাধারণ মানুষের জীবন কতটা ভালো হয়েছে। জাতিসংঘের উদ্যোগটি কার্যকর হলে নতুন হিসাবে উত্তরটি হয়তো আমাদের পরিচিত উন্নয়নের গল্পই বদলে দেবে। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতি থেকে আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে।